আমি অন্তর থেকে বিশ্বাস করি যে ইসলাম আল্লাহর মনোনীত দিন এবং কি এটার যে বিভিন্ন স্থাপনাগুলো আছে, পবিত্র কাবা, মাদিনা, আল আকসা, সেই পবিত্র মসজিদগুলো বা আরো বিভিন্ন যে স্থাপনাগুলো আছে, এগুলো রক্ষণাবেক্ষণ খুব মাওলা পাকি করতে হবে এবং তিনি করবেন আনটিল কিয়ামত পর্যন্ত। কোরআন হাদিস তাই বলে। কিন্তু এটার রক্ষণাবেক্ষণের দায়ভারগুলো যদি আমাদের মতন মানুষদের উপর ছেড়ে দেওয়া হয়, বা আমরা যে আরব রাষ্ট্রগুলোকে ভাবি আরব অধিপতি, তাদের উপর ছেড়ে দেওয়া হয়, রেজাল্ট হবে জিরো। আল আকসা হাতছাড়া হয়ে যাবে যে কোনো সময়। এটা দখল হওয়ার পরও আপনি দেখবেন সৌদি একটা বিবৃতি দিছে, দুবাই একটা বিবৃতি দিছে, এর বাহিরে এখানে আপনি কোনো কিছু দেখবেন না। আর ইসরায়েলের সাথে সবার স্বাভাবিক সম্পর্ক থাকবে। বারবার বাঘ আসছে শব্দটা শুনতে শুনতে যখন আমরা ক্লান্ত, একসময় কিন্তু হুট করে বাঘ আসবে, আল আকসাকে হাতছাড়া করে নিয়ে যাবে। সেই দিন সম্ভবত চলে আসলো। ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আল আকসা, এই আমাদের যে স্থাপনাটা, এটাকে দখলের হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। কোন মন্ত্রী? প্রতিরক্ষা মন্ত্রী, যার নেতৃত্বে সেনাবাহিনী, সামরিক বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা বাহিনী, যত বাহিনী আছে সামহাও তিনি ডিল করেন। আমাদের এই তৃতীয় পবিত্র স্থান আল আকসা এবং পশ্চিম তীরকে পুরোপুরি নিজেদের কন্ট্রোলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার নামটার মধ্যে এই রাষ্ট্রটার নাম কানেক্টেড। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছে এই মন্ত্রী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে আজকে এক পোস্ট করেছে। এই পোস্টকে কেন্দ্র করে সারা বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে যে তিশা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। 2000 বছর পর দ্বিতীয় টেম্পল যখন ধ্বংস করা হয়েছিল, তারা আবারও তাদের কন্ট্রোলে ফিরে পেয়েছে। ইসলিকে যারা অপছন্দ করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে, এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল আকসাকে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আরো শক্তিশালী করে যাব। পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন, তার বক্তব্য সেখানে যারা আটক আছেন ইসলি সেনা, ইসলিদের নিরাপত্তা এবং বীরদের পরাজয়ের জন্য প্রার্থনাও তিনি করেছেন। এমনকি এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তার এই সিদ্ধান্তগুলোতে সহমত জানাচ্ছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার ব্যান গিভির নামক আরেক ব্যক্তি। এখন এই সার্বিক পরিস্থিতিতে আমরা যদি দেখি কোন দিকে যাচ্ছে, ওই যে ভিডিওর প্রথমে বলছি যে এগুলা ঘটতে থাকবে। এই ঘটনার পরেও কিন্তু সৌদি আরব নিন্দা জানাইছে। নিন্দা জানানোর মধ্যে আছে ভবিষ্যতেও জানাবে। এর বাহিরে দিনের জন্য কোনো ভূমিকা নিবে না। তো আমরা যদি কেউই ভূমিকা না নেই, ইসলাম কি নাই হয়ে যাবে? না, এটা যিনি পাঠিয়েছেন তিনি তার রক্ষণাবেক্ষণ করবেন। ভালো থাকুন। এই টাইপের নিউজগুলো করার একটা অর্থ হচ্ছে আগুন নিয়ে খেলা, মানে বোঝেন নাই। এ পর্যন্ত আমার তিনটা ইউটিউব চ্যানেল, চারটা চ্যানেল, তিনটা রেস্ট্রিকশন আছে, একটা একদম রিমুভ করে দিচ্ছে। রিজন একটাই, ইরান, ইসরায়েল অথবা ইসরায়েলকে নিয়ে আমি যে নিউজগুলো করি, তো তারপর থামতে ইচ্ছে হয় না, কারণ অনেক মানুষ আছেন। আমি লাস্ট যখন বাংলাদেশে গেলাম, মানে বেশিরভাগ জায়গাতে পুতিন কাকুর ফ্যান ফলোয়ার খুঁজে পাইলাম, আর হচ্ছে ইরান, ইসরায়েল অথবা প্যালেস্টাইন নিয়ে আমি যে নিউজগুলো করি তার একটা বড় সংখ্যক দর্শক আছে। আর গেল কয়েকদিন যাবত যখন নিউজগুলো একটু বেছে বেছে করছি, বুঝতে পারছেন যে চেষ্টা চালিয়ে যাচ্ছি নিউজগুলো যেন করতে পারি, আবার চ্যানেলেরও যেন ক্ষতি না হয়। শব্দগত হয়তো কিছু পরিবর্তন থাকবে, আর এটা কৌশল ছাড়া কোনো কিছু করার নেই। কথা বলছি যে ইসরায়েলের বিরুদ্ধে এখন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে কে আছে। আপনি গাজার অবস্থা দেখেন, গাজার বীররা আসলে এই মুহূর্তে তাদের হাতে করণীয় খুব বেশি কিছু নেই। আরবদের কাছ থেকে তারা কিক খাইছে, আর নিজেদের শক্তি সামর্থ্য আসলে এরকম বদ্ধ একটা পরিবেশে লড়াই করা, চারপাশ থেকে আপনাকে নাকাবন্দি করার পরে লড়াই করাটা খুবই কষ্টকর। তবে ইরানের যে প্রক্সি টিম আছে আরেকটা খুব কাছাকাছি ইসরায়েলের রাষ্ট্রটা, সেটা নাম হচ্ছে ইয়েমেন। ইয়েমেনের ইরানি যে প্রক্সি যোদ্ধারা আছেন তারা কিন্তু একের পর এক ধাঁচু টাইপের অ্যাকশন ঘটাচ্ছে। আর দেখেন ইঙ্গো মার্কিন বাহিনী, মানে আমেরিকা এবং যুক্তরাজ্য মিলে তারাও কিন্তু এই ইয়েমেনের বিভিন্ন যে
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিয়েছিল, তারপরেও থামাইতে পারে নাই। এরপর আমরা দেখলাম যে কয়েক দফা ইসরায়েল ইয়েমেনে অভিযান চালিয়েছে, তারপরে কিন্তু থামাইতে পারে নাই। এই মুহূর্তে ইরান প্রকাশ্যে নিজেরা যুদ্ধে অংশগ্রহণ না করলেও ইরানের বিভিন্ন মেশিনারিজ দিয়ে অভিযানগুলো পরিচালনা করছে ইয়েমেন। আর তেমনই একটা গতকালকে গুরুত্বপূর্ণ অভিযান চলেছে ইসরায়েলের বিমানবন্দরে। প্রায় বেশ কয়েক ঘন্টা বিমানবন্দরটিকে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়। এই যে পাটাকাগুলো সেগুলো ছোড়া হয়েছিল ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে আপনার পাটাকা অভিযান চালিয়েছে ইয়েমেনের বীররা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর নামটা আপনাদের অনেকের কাছে পরিচিত, কারণ এই জায়গাতে আমার মনে হয় খুব দুর্বল সিস্টেম আছে, যেখানে খুব সহজেই ইয়েমেনের বীররা অভিযান চালাইতে পারে। ইসরায়েল সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি পাটাকাকে তারা প্রতিহত করেছে। আর অপরদিকে আমাদের বীররা দাবি করছে যে তারা আপনার বেন গুরিয়ন বন্দরের যেই সীমান্তবর্তী বা থাকে না বিমানবন্দরের যে এরিয়াটা থাকে একদম লাস্ট বাউন্ডারি লেভেল এরিয়া, সেখানে তারা তাদের মেশিনারিজগুলোকে নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। এখন এই ঘটনার পরপর নিরাপত্তাজনিত কারণে বেন গুরিয়ন বিমানবন্দরকে অচল করে দেওয়া হয়েছিল বেশ কয়েক ঘন্টার জন্য। তো এটার ফলাফল কি? আমাদের বীরদের যিনি মুখপাত্র আছেন ইয়াহিয়া ভাই, তিনি বলছেন যে 2টি অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়া এই অভিযান পরিচালনা করা হয়েছে। এতে একটা বার্তা ছিল যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখনো এতটা শক্তিশালী হয়নি যে ইয়েমেন থেকে ছোড়া পটাকাগুলোকে প্রতিহত করতে সক্ষম। মানে ইসরায়েলের যে দুর্বলতা, এই দুর্বলতাটাকে চোখে আঙুল দিয়ে ইয়েমেন দেখানোর চেষ্টা করছে। ফলাফল কি হয়? ফলাফল হচ্ছে ইসরায়েলের জনগণ তারা এটা বিশ্বাস করতে শুরু করছে যে তাদের দেশের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটাকে বলা হতো যে ওয়ার্ল্ডের বেস্ট আপনার কি বলা হয় যে আয়রন ডোম সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা নিশ্চিদ্র নিরাপত্তা থাকে না, নিরাপত্তার চাদর, তো এই চাদর যে চাইলে সরাই দেওয়া যাইতে পারে, তাদের সরকারের যে বক্তব্য সেগুলো যে মিথ্যা, এটাই কিন্তু আমাদের বীররা বারবার প্রমাণ করে। আর এটার রেজাল্ট কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে জনগণের ভেতরে একটা বড় অংশ আস্তে আস্তে ইসরায়েলের যে রানিং প্রধানমন্ত্রী আছে তার বিরুদ্ধে কিন্তু বড় একটা অবস্থান তৈরি হয়েছে। যে কোনো সময় তার পতন ঘটতে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।